সুতরাং সাধু সাবধান, আর অসাধুরা রেডি থাকুন অ্যাকশনের জন্য। বাংলাদেশ এখন ছাই চাপা অবস্থায় রয়েছে, আবার এটার উদ্গীরণ হতে শুরু করবে, মুহূর্তের অপেক্ষা মাত্র। সারা জীবন তাদের কাছে এটা কাটার মতো বিদ্ধে থাকে। জামাত ইসলাম মেনে নিতে পারেনি, তারা সে সময় ফাঁসি হয়েছিল, তারা চাইবে শেখ হাসিনাকে ফাঁসি দিতে। এই খেলাগুলোর একটা টেকনিক আছে, এই টেকনিকটা অনেকটা এরকম হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল নানা কিছু বলছে, কখনো এটা তুলবেন, কখনো এটাকে নামাবেন। এই খেলাটা খেলছেন আবার ডক্টর ইউনূস। কিন্তু আবারও বলছি, বাংলাদেশ এক বড় ইমেজ সংকটে পড়েছে। আগামী দিনে আরও ভয়াবহ এক ইমেজ সংকটের সামনে পড়তে চলেছে। বাংলাদেশের ক্রিকেট যেরকম একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছতে পারল না। তারেক রহমান এবং তার যে ভাই যিনি প্রয়াত কোকো, তারা নাকি হচ্ছে শিশু মুক্তিযোদ্ধা, এইভাবেই তারা বিএনপি সম্বোধিত করে। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এমন একটি অধ্যায় শুরু হলো, যে অধ্যায় বাংলাদেশিরা দুঃস্বপ্নেও অনেকে ভাবতে পারেননি যে কোনো দিন এরকম একটা পরিস্থিতি হতে পারে। আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অর্থাৎ এই যে ট্রাইব্যুনালটি তৈরি হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত, এই ঘটনাটি আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম 2009 সালে বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটে আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল তৈরি হয়, যে ট্রাইব্যুনালে জামাতের চারজন লিডার, তাদেরকে ফাঁসি দেওয়া হয়। বিভিন্ন তথ্য প্রমাণ নানা কিছু এসে, এবং তারা একজন ঘোষিত স্বীকৃত রাজাকার, যাদের কুখ্যাতি বিভিন্নভাবে পল্লবিত হয়েছিল। 71 সালে মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা। কিন্তু ইতিহাস এমনই একটা প্রবাহ, যে প্রবাহের মধ্যে দিয়ে সেদিনের যারা রাজাকার আজ তারাই হচ্ছে ক্ষমতার অলিন্দে রয়েছে। বাংলাদেশের যে ক্ষমতার পাওয়ার করিডর, সেই করিডরে জামাতের লোকজনের বিরাট দবদবা, এবং তার সাথে বিএনপিরও। যখন শেখ হাসিনা 5 তারিখে পতন ঘটে, বিএনপির যথেষ্ট উচ্ছ্বাস ছিল। তারা তখন খুব জোর গলায় বলতো, প্রেস কনফারেন্সে সমস্ত বুমগুলো তাদের সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে। তারা বলছে এই সরকারকে নির্দিষ্ট একটা সময় তো দিতেই হবে, তারা সংস্কার করতে চাইছে, নিশ্চয়ই সংস্কার করা উচিত, তবে একটা সংসদ তৈরি হলে বাদবাকি কাজ সংসদই করবে, কেন সংসদের কাজই হচ্ছে নতুন আইন প্রণয়ন করা এবং সংসদীয় রাজনীতির যে ধারা। সুন্দরভাবে বিএনপির লোকজন এটা বলতে পারে, সবাই না, মানে বিএনপির যারা নেতা রয়েছেন অত্যন্ত বেশ নেতা তাদের মধ্যে রয়েছে, সমাহারটা বেশ ভালোই, বয়স্ক নেতা। কিন্তু মাঝামাঝি বিএনপির কে নেতা আছেন, এটা বাংলাদেশের লোকজন কি খুব হলপ করে বলতে পারবে? মানে 3টে নাম, যাদের বয়স হচ্ছে 35 থেকে 45। বলাটা খুব কঠিন, তাই তো? আমিও তাই ভাবছিলাম, বেশ কঠিন। আর কিছু আছে ছাত্রদল, তাদের খুব সহজে চেনা যায়। অনেক সময় এখন আর মুখও লোকায় না, মানে এই যে একটা মাস্ক লাগিয়ে তোলাবাজি করতে গেল, চাঁদাবাজি করতে গেল, টেন্ডারবাজি করতে গেল, এগুলো খুব চেনা ছবি। তার কারণ হচ্ছে এগুলো এই উপমহাদেশের রাজনীতিতে আছে, বিশেষ করে বাংলাদেশ, ভারতের বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গে তো আছেই। এই সমস্ত বিষয়গুলো যখন চর্চার মধ্যে আনছি, বারবার মনে পড়ছে শেখ হাসিনার কতগুলো কথা। তিনি বলেছিলেন, খুব সজোরে বলতে পারেননি, যে খুব ভালো বক্তা শেখ হাসিনা তা নয়, কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, সে কারণে তার একটা ইমেজ আছে, এবং তার উপর অত্যাচার হয়েছে, প্রধানমন্ত্রিত্ব হয়েছে, তিনি তার সবাই গ্রেনেড বিস্ফোরণ হয়েছে, বিএনপির সাথে রাজনৈতিক আকচাকচি সর্বোচ্চ জায়গায় গেছে, তারপর একজোট হতে হয়েছে স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করার জন্য। বাংলাদেশের রাজনীতি তাই খুব গতিশীল, ভোলাটাইল যাকে বলে। এই রাজনীতিতে মানুষ স্বস্তির মধ্যে থাকার অবকাশ ছিল না, কিন্তু স্বস্তি তখন এসছিল যখন শেখ হাসিনা এই যে 15-16 বছরের শাসনকাল, যে শাসনকালকে স্বৈরাচার বলে তারা চিহ্নিত করেছেন,
সেই শাসনকালে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে নামের মধ্যেই রয়েছে, এটি আন্তর্জাতিক ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার জন্য। গোটা ইউরোপ আমেরিকা জুড়ে এরকম একটা দৃষ্টি আকর্ষণ করা হবে। এই যে ট্রায়ালটা শুরু হলো, এই ট্রায়ালে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল যারা দেখতেন আর কি, তার মধ্যে জোনায়েত পলক আছেন, বাংলাদেশের খুব বিখ্যাত মন্ত্রী। তাদের ট্রায়ালটা হবে, তারা তো ধরা পড়েছেন। শাহজাহান খান, আরও একজন আছে মন্ত্রী। এই তিনজন তো নিশ্চয়ই দেখবেন যে তাদের চোখের সামনে একটা হচ্ছে, তাদের বলতে দেওয়া হচ্ছে কি বলছে, তারা কতটা ভূমিকা পালন করবেন, তাদের বক্তব্য কিভাবে বলতে দেওয়া হবে। লাইভ টেলিকাস্ট হচ্ছে, লাইভ। এবং তাতে তারা শুনবেন যে তাদের সামনে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়ার একটা চিত্রনাট্য রচিত হয়েছে। কেন, খেলাটা তো শোধ করতে হবে। চারজন জামাতের লিডার, তার মধ্যে আবার একজন লিডার তিনি বিএনপির লিডার ছিলেন, তাকেও ফাঁসি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে বিএনপি এই বিষয় নিয়ে কিছু বলবে না, বলছেও না। এই যে এটিএম আজাহার উদ্দিন তিনি যে মুক্ত হলেন, এই নিয়ে বিএনপির কোনো বক্তব্য আপনারা কি দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চোখে পড়েনি। তাতে কি দাঁড়ালো? মুক্তিযোদ্ধা হিসাবে জিয়াউর রহমানকে তারা সবসময় প্রজেক্ট করেন, এটা ঠিক কথাই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে হয়ে তিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বিদ্রোহ করেছিলেন বাগি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। এবং তার মতো অফিসারের নেতৃত্বে একটা মুক্তিযুদ্ধের যে একটা প্রবাহ, যে ধারা এবং যে গতি লাভ করলো, সেটা নিঃসন্দেহে একটা খুব গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তারেক রহমান এবং তার যে ভাই যিনি প্রয়াত কোকো, তারা নাকি হচ্ছে শিশু মুক্তিযোদ্ধা, এইভাবেই তারা বিএনপি সম্বোধিত করে। যাই না মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি হতেই পারেন, কেননা তার বাবা ওরকম অত বড় একজন ব্যক্তিত্ব, তার মা তিনিও একজন বীরাঙ্গনা, তার একটা সাহসিকতার ঐতিহ্য রয়েছে, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। মুক্তিযুদ্ধের স্পিরিটকে নিয়ে বিএনপির একটা নিশ্চয়ই সোচ্চার বক্তব্য থাকে, কিন্তু সেটা যদি আওয়ামী লীগের দিকে যায়, রাজনৈতিক ক্ষেত্রে যখন এটা যায়, তখন একটা নিশ্চুপ অবস্থান, তখন হয়ে যায় স্বৈরাচার। মুজিবুর রহমান বা হচ্ছে শেখ হাসিনা, এই যে বাংলাদেশের রাজনীতি, এই রাজনীতির মধ্যে একটা কোথাও পারিবারিক বিবাদ, দ্বন্দ্ব, আক্রোশ, এই যে সমাজ বিভিন্ন স্তরে স্তরে বিভিন্নভাবে কে বড়, আমি বড় না তুমি বড়, এই নিয়ে একটা লড়াই চলতে থাকে। এবং এই লড়াইয়ের ফায়দা নিতে পেরেছে জামাত ইসলামী। তার নির্বাচনী ফায়দা সে কতটা পেয়েছে সেটা জানা যায় না, তবে তাদের তো নির্বাচনে যে নিবন্ধন বাতিল করে দিয়েছিলেন শেখ হাসিনা, সেই নিবন্ধন তারা ফিরে পেয়েছেন এবং প্রতীকও ফিরে পেয়েছেন। অর্থাৎ নির্বাচনে দাঁড়াবার ক্ষেত্রে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাকে এবার নির্বাচন কমিশন হোক বা বিভিন্ন জায়গায় বিচারপতি বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বা তারা বলছে যে পুরোটাকে গ্রাস করেছে নাকি জামাতপন্থীরা। হতেই পারে, এটা খুব অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তথাপি একটা তো আন্তর্জাতিক যে বডিগুলো রয়েছে, যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, সেখানকার যে ডায়াসপোরা রয়েছে, সেখানে তো দাঁড়িয়ে এত তো একটা নির্বাচনের বিষয় যেমন আসছে ধীরে ধীরে, জামাতের এই নির্বাচনের ক্ষেত্রে সমস্ত রায়টা বেরোনোর পর বোঝাই যাচ্ছে যে নির্বাচনের দিকে কি তাহলে দেশ এগোচ্ছে, অনেকে আশা করছেন। এবার আশাটাকে তুঙ্গে তুলতে তুলতে হঠাৎ আবার একটা কোনো প্রভাব নিয়ে এসে আবার পিছিয়ে দেওয়া, এই খেলাগুলোর একটা টেকনিক আছে। এই টেকনিকটা অনেকটা এরকম হচ্ছে, এই যে যারা সাউন্ড ইঞ্জিনিয়ার হয় না, ধরুন কোনো জায়গায় গান হচ্ছে, রেকর্ডিং যখন চলে যায়, ফিডারগুলো তোলে আর নামায়, একটা ফিডারকে একটু তুলে দিল, দিয়ে আবার আরেকটা ফিডারকে একটু নামিয়ে দিল, আবার হচ্ছে 5-6টা ট্র্যাকে বাজছে, বিভিন্ন রাজনৈতিক দল নানা কিছু বলছে, কখনো এটা তুলবেন কখনো এটাকে নামাবেন। এই খেলাটা খেলছেন আবার ডক্টর ইউনূস। তবে ডক্টর ইউনূস তিনি ভাবছেন যে গোটা বাংলাদেশকে তিনি একটা অক্টোপাসের মতো একটা জাল বিস্তার করে দিয়েছেন এবং জনগণকে তিনি এমনভাবে তারা ঘিরে ফেলেছে, এমনভাবে তারা খেয়ে ফেলতে চাইছে যে বাংলাদেশ এখন একটা
জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর দাঁড়িয়ে আছে, বা বলা যেতে পারে একটা ছাই চাপা আগুন। আগুনটা অনেক দিন ধরে জ্বলছিল, তারপর হঠাৎ করে নানাভাবে একটা স্থিমিত হয়ে ছাই চাপা অবস্থায় রয়েছে, আবার এটার উদ্গীরণ হতে শুরু করবে, মুহূর্তের অপেক্ষা মাত্র। এইসব যখন হচ্ছে তখন ডক্টর ইউনূস কালো পতাকা দেখেছেন, এবং কালো পতাকা দেখিয়েছে তাকে স্বাভাবিক আওয়ামী লীগের লোকেরা এবং গোটা প্রবাসে আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে প্রবাসে তাদের জীবনযাপন, তারাও এই কাজটাকে এবার গুরুত্বের সাথে তারা নিতে চলেছেন। তার আগে হয়েছে 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় ইতিউতি বিক্ষোভ দেখিয়েছেন তারা, বা যখন ভার্চুয়ালি যখন শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন তারা শুনছেন। কিন্তু এই যে জটিল একটা পরিস্থিতি তৈরি করে যে বাংলাদেশের শীর্ষস্থানীয় আওয়ামী লীগের সবাই গ্রেপ্তার, কেউ পলাতক, যারা যারা গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল সেখানে তাদের বিচার হবে এবং তারা সেখানে উপস্থিত হয়ে তারা শুনবেন, তাদের সামনে বিভিন্ন কুকীর্তিগুলো তোলা হবে এবং তাদের হয়ে খণ্ডন করার মতো পরিস্থিতির জন্যে আইনজীবীরা থাকবেন। সেই আইনজীবীরা কতটা সোচ্চারে বলতে পারবেন? চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ক্ষেত্রে আইনজীবীদের উপর যা হয়েছিল হামলা, সেরকম যদি হামলা হয় তাহলে তার কথাই নেই, কেননা লাইভ টেলিকাস্ট হচ্ছে, বাইরে কি হচ্ছে সেটা তো আর টেলিকাস্ট হবে না। আন্তর্জাতিক যে বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে, বিভিন্ন দেশ, তাদের কি এইভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে ইউনূস প্রশাসন, বা এইরকম একটা সাজানো নাটক তৈরি করে হচ্ছে, যে নাটকটা আসলে আরও একটা প্রতিহিংসার একটা চিত্রনাট্য বলা যেতে পারে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ গঠন হয়েছে। মুক্তিযুদ্ধ না হলে পূর্ব পাকিস্তান থাকতো, তাহলে হয়তো আরেক ধরনের রাজনীতি চলতো, যেটা 70-এর দশকে হয়েছিল, 70 সালে 59-70 খুব অগ্নিগর্ভ সময় বাংলাদেশে। তারপর 71 এবং 72-এর সংবিধান গ্রহণ, এটা যারা মেনে নিতে পারেননি, সরাসরিভাবে জামাত ইসলাম মেনে নিতে পারেনি, তারা সারা জীবন তাদের কাছে এটা কাটার মতো বিদ্ধে থাকে। তাই তাদের যারা নেতাদের সে সময় ফাঁসি হয়েছিল তারা চাইবে শেখ হাসিনাকে ফাঁসি দিতে, তারা চেয়েছিল তারা 5ই আগস্ট একদম লিবিয়ার গাদ্দাফির মতো বাসভবনে ঢুকে গিয়ে তাকে হত্যা করার প্রচেষ্টা, বা চাউসেস্কুর মতো, আগেও বলেছি চাউসেস্কুর উদাহরণ দিয়ে, সেটা সফল হয়নি। অনেকে পালাতে পেরেছেন, তাদের সমস্ত ঘর সম্পত্তি এ সমস্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই রাজনীতি হিংসা এবং প্রতিহিংসার মতো চলতে থাকে, ভয়ঙ্কর হিংসাত্মক, যেখানে পূর্ববর্তী শাসককে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়াটাই যেন একটা রীতি হয়ে দাঁড়াচ্ছে। পাকিস্তানে এরকম হতো, জুলফিকার আলী ভুট্টোর সাথে হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে জিয়াউল হকের সাথে সেম জিনিস হয়েছে। তাই তারই একটা রিপিটেশন, এটাই পাকিস্তানি রাজনীতি বা পূর্ব পাকিস্তানি কালচার। সেটাকে ফিরিয়ে আনার যদি এই চেষ্টার বিরুদ্ধে যে মানুষ যারা রয়েছেন তারা কতটা সক্রিয়তার সাথে এটাকে রোধ করতে পারবেন, এটা একটা বড় প্রশ্ন, খুব কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে জিততে গেলে যতটা মনোবল, যতটা তাদের আত্মত্যাগের প্রয়োজন, প্রস্তুত কি বাংলাদেশের, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সামনে এখন দাঁড়িয়ে আছে। আর এই ধরনের সময়গুলোকে ইতিহাসের ক্ষেত্রে বলা হয় সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ইফস অ্যান্ড বাটস থাকে না, যদি, কিন্তু, কি হবে, কেমনভাবে হবে, তখন হচ্ছে একটা ডিসাইসিভ মোমেন্ট আসে, একদম ডিসাইসিভ মোমেন্ট। সেই ডিসাইসিভ মোমেন্টে স্থির করতে হয় যে আসল শত্রু কে, এবং নিশানা তখন সেই দিকেই ধাবিত করতে হয়। বাংলাদেশের আসল শত্রু হচ্ছে দারিদ্রতা, বাংলাদেশের আসল শত্রু হচ্ছে চিন্তার ক্ষেত্রে স্বকীয়তার অভাব, একটা স্বাধীনতা বোধ বা স্পিরিটকে ধারণ করার ক্ষেত্রে তাদের যে অবদান রাখার কথা, সেই অবদানের জায়গায় কোথাও হচ্ছে ইতিহাস বিস্মৃতি, গা ভাসিয়ে দেওয়ার সংস্কৃতি, এটা রয়েছে, যে কারণে আড়াল পড়ে যায় বাংলাদেশের সেরা সেরা কীর্তিগুলো। আজ আড়াল পড়ে গেছে এই সমস্ত করতে গিয়ে, বিরোধিতা, তারপর হচ্ছে সমস্ত বিষয় থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের ক্রিকেট যেরকম একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছতে পারল না। পেরেছে কি আজকের বাংলাদেশ, ইউনূসের সময়কার বাংলাদেশ বা তার আগে থেকে আবাহনী ক্রীড়াচক্রের মতো এরকম একটি
ফুটবল ক্লাব তৈরি করতে, যেটা করেছিলেন বঙ্গবন্ধুর পুত্র? পেরেছে কি? সেই ধরনের কি তাক লাগানো কোনো কিছু জিনিস হয়েছিল? তো তার আগে একটা সময় যখন এই মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশে শিল্প, সাহিত্য, চারুকলা সমস্ত বিভাগে কি অসাধারণ নৈপুণ্য, ধীরে ধীরে বাংলাদেশের এক বিরাট অধঃপতন হয়েছে সাংস্কৃতিক মহলে। খেয়ে ফেলেছে সেখানে অনেকটাই জায়গা জামাত ইসলাম, তাকে প্রতিরোধ করতে পারেনি। কেউ কেউ চেষ্টা করেছেন দুটো ভাবধারাকে মিলে একটা কোথাও সমন্বয় করে একটা নতুন কিছু জন্ম দেওয়ার, কিন্তু ব্যর্থ হয়েছে। কেননা হচ্ছে তাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি কোথায়? কিন্তু একদিকে তাদের উন্নতি ঘটছিল, সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র। যেরকম একটা মধ্যমপন্থী দেশ হিসাবে একটা মধ্যম আয়ের দেশে কিন্তু পরিণত করতে পেরেছিলেন শেখ হাসিনা বাংলাদেশকে। আজ বাংলাদেশে সেই হতাশগ্রস্ত বা হচ্ছে নুয়ে পড়া যারা একটু একটু করে মধ্যবিত্ত জীবনের স্বাদ আহ্লাদ যারা অনুভব করছিলেন, দ্রুত তাদের ডিক্লাইন হচ্ছে, তারা আবার গরিব হয়ে পড়ছেন। মধ্যবিত্ত মানুষের মধ্যে থেকেই কিন্তু একটা চিন্তা চেতনার যে উদ্ভব ঘটে, সাহিত্য, শিল্প, দর্শন, লেখা, ভাবনা, বিজ্ঞান সবের মধ্যেই তার একটা পরিস্ফুটন ঘটে। সেটার একটা অভাব তৈরি হচ্ছে বাংলাদেশে। চারিদিকে একটা হাহাকার। অনেকে হচ্ছে গোপন জায়গা থেকে তারা কিছু বলছেন। আমি এখন এরকম অনেকের ভাষ্য বা বয়ান শুনতে পাচ্ছি, অনেক তরুণ প্রজন্মের, যাদের আগে চিনতাম না, তারা কিন্তু এগিয়ে আসছেন, কিছু বলতে চাইছেন, কোথাও একটা জায়গা থেকে তারা এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এইভাবে বাংলাদেশ কি চলতে পারে? যে বাংলাদেশ আজকে আন্তর্জাতিক মহলেতে ভাবছে যে শেখ হাসিনাকে একজন স্বৈরাচার প্রমাণিত করে তার ফাঁসির ব্যবস্থা করলেই আন্তর্জাতিক বাজারে এসে একদম একটা বিরাট জায়গা অর্জন করবে। কিন্তু আবারও বলছি, বাংলাদেশ এক বড় ইমেজ সংকটে পড়েছে। আগামী দিনে আরও ভয়াবহ এক ইমেজ সংকটের সামনে পড়তে চলেছে যদি তারা প্রতিহিংসার রাজনীতিকেই অবলম্বন করে। হিংসা প্রতিহিংসা এক ধরনের একটা কালচক্রের মতো যেন ঘুরতে থাকে। কোথাও একটা জায়গা থেকে দাঁড়িয়ে কাউকে এসে তখন এটা এগিয়ে আসতে হয়, একটা জাতিকে দাঁড়িয়ে বলতে হয় যে এটাকে স্টপ করতে হবে, একটা নতুন ভাবধারায় উন্নীত হতে হবে। নিঃসন্দেহে বিচার তো হতেই হবে, যে কোনো অন্যায় কাজের বিচার হওয়া দরকার। কিন্তু বিচারের নামে যদি প্রহসন হয়, তা আরও বড় দীর্ঘস্থায়ী আরও এক প্রতিহিংসার সামনে এনে দাঁড় করাবে। তাই অবশ্যই এটাকে চেতাবনী হিসাবে দেখবেন। তার কারণ প্রত্যেকটাই ঘটনা কিন্তু ভারত নজর রাখছে। এই ঘটনার রিঅ্যাকশানের কি রিঅ্যাকশানস হতে পারে তার সম্ভাব্য কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে, এবং তার প্রতিক্রিয়া কিন্তু তৈরি হতে পারে। এই উপমহাদেশে ভারত বাংলাদেশের এই সম্পর্ক আজকে এই উপমহাদেশের রাজনীতির এক নির্ণায়ক জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। তাই নির্ণায়ক জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু গোটা ঘটনা অবজার্ভ করছি। মানবাধিকার লঙ্ঘনের যদি কোনো ঘটনা ঘটে এবং তার সাথে অন্যান্য যে সমস্ত ঘটনা প্রবাহ রয়েছে, জীবনযাপন থেকে শুরু করে নানা কিছু, তাহলে ভারত বলবেই। পুশিন নিয়ে কি পরিস্থিতি চলছে তো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতি মুহূর্তে কিন্তু পুশিন হচ্ছে। বাংলাদেশকে জোরালো কণ্ঠে বলতে পারছে যে আমরা এইভাবে নেব না। তার কারণ তাদের নাবার সেই জায়গাতেই নেই। এটা ঠিক কথা, ডেমোগ্রাফিক্যালি বাংলাদেশকে ভাবতে হবে তার কৃষিযোগ্য জমির পরিমাণ, তার জনসংখ্যা, এবং সেই জনসংখ্যাকে কিভাবে এক উন্নততর জীবনের দিকে নিয়ে যাওয়া যায়, সেটার ভাবনাটা হচ্ছে আজকের বাংলাদেশের প্রকৃত ভাবনা হওয়া উচিত। কিন্তু তার জায়গায় যদি প্রতিহিংসার রাজনীতি আসে, তাহলে উন্নয়ন যে স্তব্ধ হবে তা ইতিমধ্যেই পরিষ্কার। সুতরাং সাধু সাবধান, আর অসাধুরা রেডি থাকুন অ্যাকশানের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, এবং বেল আইকনটিকে অবশ্যই আপনারা দাবিয়ে দেবেন এবং যাতে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তার কারণ প্রতি মুহূর্তে আপনারা আর+ নিউজের কাছ থেকে বাংলাদেশ শুধু নয়, এই উপমহাদেশের বিভিন্ন ঘটনা প্রবাহ এবং বাংলা এবং ভারতবর্ষকে জানতে গেলে অবশ্যই আমাদের ডিজিটাল যে চ্যানেল তাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, নমস্কার।